Hello everyone. So it is PIQ series lecture 2. Okay? এর আগে আমি lecture 1 নিয়েছি, যেটা দেখোনি প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্যাট ফার্স্ট দেন কন্টিনিউ ইট আপ। তো আমরা এখানে না ওয়ান ডে এক্সামসকে টার্গেট করছি। ওয়ান ডে এক্সামস আই মিন বিটি or SSC, CGL, MTS, CPO, CHSL, GD, whatever you're targeting, stenography, right? আর ইভেন ইফ তুমি যদি WBP বা কেপির জন্য প্রিপারেশন করছো, দিস পার্টিকুলার সিরিজ ভেরি হেল্পফুল ফর ইউ। ঠিক আছে, তুমি সিরিজ কমপ্লিট করো, দ্যাটস মাই গ্যারেন্টি ইউ আর গোয়িং টু স্কোর 80% কোশ্চেন্স। ওকে, মোর দ্যান 80% কোশ্চেন্স। চলো, আর সেলফ নোটস বানিয়ে নিবা, দ্যাটস ইট। আমরা লেকচার স্টার্ট করি। ওকে, সো ফার্স্ট কোশ্চেন. So first question is, in what form is the energy derived from the food we eat is stored in our body? আমরা যে ফুড খাই সেই ফুড আমাদের বডিতে কোন ফর্মে স্টোর হয়, বা যে ফুড থেকে আমরা এনার্জি ড্রাইভ করলাম সেই এনার্জিকে আমরা কোন ফর্মে স্টোর করি? এটা অবভিয়াস কথা, রাইট? যে আমরা খাই কেন? সো দ্যাট উই ক্যান গেইন এনার্জি। আমরা এনার্জি পাওয়ার জন্যই খাই, সিম্পল অবভিয়াস। এবার খাবার এনার্জি দেয় কী করে? গ্লুকোজের ফর্মে। ওয়েট, গ্লুকোজের ফর্মে। বাট গ্লুকোজ কী করে? গ্লুকোজ তো আমাদের ইনসুলিন লেভেলকে ইনস্ট্যান্টলি স্পাইক আপ করে, তার জন্য আমরা এনার্জেটিক ফিল করি। বাট এরকম তো না, আমরা যখনই গ্লুকোজ মানে যখনই আমরা কোনো কাজ করবো তখনই আমরা গ্লুকোজ ইনটেক নেব, এরকম তো হয় না। তাহলে তো কেমনই একটা অকওয়ার্ড সিচুয়েশন হতো না, আমি এখন লেকচার নিচ্ছি, এখনই খেয়ে আসবো আমি, তারপরে লেকচার নিতে পারবো, এরকম তো পসিবল না। তার জন্য আমাদের বডি গ্লুকোজকে স্টোর করে নেয় ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। আর গ্লুকোজ কি মোনোস্যাকারাইড হয়। স্যাকারাইড মানে কি হয়? স্যাকারাইড মানে হয় বেসিক ইউনিট অফ সুগার। এটা বেসিক ইউনিট অফ সুগার গ্লুকোজ। ওকে, মোনোস্যাকারাইড। আর গ্লাইকোজেন পলিস্যাকারাইড, অবভিয়াসলি মাল্টিপল অফ গ্লুকোজ এখানে স্টোর হয়ে আছে, পলিস্যাকারাইড। গট ইট? নাও এবার তো আনসার তো গ্লাইকোজেন। আচ্ছা, গ্লাইকোজেন গ্লুকোজ কী করে ফর্ম করে, রাইট? এটা একটা প্রসেস হয়, গ্লাইকোলাইসিস বলে। গ্লাইকোলাইসিসের থ্রু আমাদের গ্লাইকোজেন ব্রেকডাউন করে গ্লুকোজে, আর তারপরে গ্লুকোজ ফার্দার মোর ব্রেকডাউন হয় এনার্জি প্রডিউস করার জন্য। সেটা একটা কমপ্লেক্স প্রসেস, মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়, এটিপির থ্রু আমরা এনার্জি পাই। সেটা অন্য একদিন বুঝবো, ঠিক আছে? এবার আমরা যে গ্লুকোজকে স্টোর করলাম, এমন তো প্লান্টসও করবে না। আমরা দেখি প্লান্টস গ্লুকোজ ফর্ম করে। গ্লুকোজ মানে কি? C6H12O6, রাইট? তো প্লান্টও এটাকে স্টোর করবে। এবার প্লান্ট কোন ফর্মে স্টোর করে? প্লান্ট স্টার্চের ফর্মে স্টোর করে, ঠিক আছে? স্টার্চ, এটাও পলিস্যাকারাইড হয়। তো মাল্টোজ কি হয়? মাল্টোজ হচ্ছে সিরিয়াল সুগার। মানে আমরা যে আটা, গম, ময়দা তো বাদই দাও, আটা, গম মানে যতগুলো সিরিয়ালস আছে, চাল, তাদের ভিতরে একটা মিঠাস থাকে না, ওটা মাল্টোজের জন্যই হয়। মাল্টোজ ইনস্ট্যান্টলি আমাদের ইনসুলিন লেভেলকে স্পাইক করে না, তার জন্য আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাই না। এটা গ্র্যাজুয়াল প্রসেস, আমরা গ্র্যাজুয়ালি এনার্জি পেতে থাকি, ঠিক আছে? তার জন্য কার্বোহাইড্রেটস এত ইউজফুল হয় এনার্জি গেইন করার জন্য, তার জন্য ওদেরকে এনার্জি গিভিং ফুডও বলে। আর ইভেন ইফ তুমি জানো, মাল্টোজ তোমার যে স্লিপ হারমোনস হয় না, মেলাটোনিন, সেটার প্রোডাকশনও খুব বেশি হেল্প করে। তার জন্য দেখবা দুপুরে খাওয়ার পরে ঘুম চলে আসে, বিকজ অফ মাল্টোজ অনলি। বিকজ আমরা কার্বসই খাই, আমাদের দুপুরে সবাই ভাতই খাই, রাইট? চলো, মোস্ট অফ দ্য পিপল। চলো, তো এখান থেকে কটা কোশ্চেন আসে যে ফ্রাক্টোজ কি হয়, সুক্রোজ কি হয়, গ্ল্যাকটোজ কি হয়, ঠিক আছে? আচ্ছা, এই সবই ডাইস্যাকারাইড, ঠিক আছে? এটা তো ফার্স্ট কথা। अगेन স্যাকারাইড কি? স্যাকারাইড হচ্ছে বেসিক ইউনিট অফ সুগার, ঠিক আছে? তো ফ্রাক্টোজ হয় ফ্রুট সুগার, ফ্রুটের ভিতরে যে সুগারটা থাকে সেটা হয় ফ্রাক্টোজ, যেটা আমাদের বডির জন্য খুব ভালো। বাট সুক্রোজ কি হয়? সুক্রোজ হয় স্টেবল সুগার। টেবল সুগার মানে যেটা রিফাইন্ড সুগার, যেটা আমাদের বডির জন্য খুবই হার্মফুল। সো প্লিজ বি কেয়ারফুল যারা সুগার অ্যাডিক্টেড পারসন আছে, ওকে? আর গ্ল্যাকটোজকে ব্রেন সুগার বলে, ব্রেন সুগার। আর কেন বলে ব্রেন সুগার? বিকজ এটা আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে খুব হেল্পফুল, ঠিক আছে? আর একটা সোর্স বলে দিই আমি, যেমন মিল্ক অ্যান্ড আলমন্ডস, আরও অনেক সোর্স হয়, ওয়ালনাটস, ঠিক আছে? অলতো যতগুলো নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটস টাইপ অফ আছে, তাদের ভিতরে মোস্ট অফ টাইম গ্ল্যাকটোজই থাকে, ঠিক আছে? আর মাল্টোজ তো বিয়ারের ভিতরেও থাকে, গট ইট? চলো, তার জন্য তো আমাদের বলা হয়
ইট আলমন্ডস অ্যান্ড মিল্ক এভরিডে, রাইট? অলদো মিল্ক তো একটা কমপ্লিট ব্যালেন্স ডায়েট, সেটা আমরা পরে একদিন দেখবো কি ব্যালেন্স ডায়েট কী হয়, নিউট্রিয়েন্টস কী হয়, কোনো একদিন, ঠিক আছে? So a particular slide complete. Please note it up. We are going to move to the next question. So আমাদের next question. All India Muslim League was established in 1906 at where? মানে কোন জায়গায় অল ইন্ডিয়া মুসলিম লীগ ফর্ম হয়েছে? তো মুসলিম লীগ, আগে তোমাকে না এর একটা ব্যাক স্টোরি জানতে হবে। তো ব্যাক স্টোরি, একটা স্টোরি বলছি আমি তোমাকে। তো অক্টোবরের টাইম ছিল 1905-এর, ঠিক আছে? এই সময় না বেঙ্গলকে ডিভাইড করে দেওয়া হলো, বেঙ্গল পার্টিশন হলো। অলদো আমি এর হিস্ট্রিতে যাব না যে এটা ডিভাইড অ্যান্ড রুলের জন্য ওরা করলো, বিকজ এখানে খুব মার্চিস হচ্ছিল, খুব রিভোল্টস হচ্ছিল, ঠিক আছে? এরাও বললো এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসফাংশনস হচ্ছে বলে আমরা করছি। অনেক বড় হিস্ট্রি আছে, সেটা আমরা পরে কোনোদিন হিস্ট্রি ক্লাসে দেখবো। ওকে, সো বেঙ্গল পার্টিশন হলো। হ্যাঁ, বাট একটা জিনিস জানো, এই সময় ভয়েস রয় ছিল কার্জন, এটা এক্সামে অনেকবার আসে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্টও। যখন বেঙ্গল পার্টিশন হয়ে গেল না, বেঙ্গল পার্টিশন মানে এইখানে বেঙ্গল, মানে তখন বেঙ্গল প্রভিন্স অনেক বড় ছিল, তার মধ্যে আসাম, এখানকার হাফ বিহার, অনেক কিছু ছিল, ঠিক আছে? তো আর 1/4 অফ দ্য পিপল বেঙ্গলেই থাকতো তখন। তো বেঙ্গলকে না দুটো পার্টে ডিভাইড করে দেওয়া হলো, ওয়েস্ট বেঙ্গল যেটা আজকেও আছে, আর ইস্ট বেঙ্গল যেটা আজকে বাংলাদেশ বলা হয়, রাইট? ইস্ট বেঙ্গল ক্যাপিটাল ছিল ঢাকা, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটাল ছিল কলকাতা, ঠিক আছে? এবার না এখানে কংগ্রেসরা না এই বেঙ্গল পার্টিশনকে সাপোর্ট করছিল না, বিকজ ওরা ইন্টেলেকচুয়াল ছিল, ওরা বুঝে গিয়েছিল যে এটা কী করতে চেয়েছে ব্রিটিশরা, আমাদেরকে ডিভাইড করতে চেয়েছে। তো এটাকে অপোজ করছিল, ঠিক আছে? এবার ব্রিটিশরা কী করলো, ব্রিটিশরা এইটা ছিল মুসলিম মেজরিটি ছিল এখানে, ঠিক আছে, ইস্ট বেঙ্গলে। তো ওদেরকে ভড়কালো, দেখো তোমরা মাইনরিটিস, তোমরা যদি এরকম একসাথে ইউনাইট হয়ে থাকো, তোমাদের কিন্তু ওরা মেজরিটিতে যারা আছে হিন্দুরা, তারা সাপ্রেস করবে। আর তারা ভ্যাকাবেতে চলে এলো, আর তারা বললো ঠিক আছে আমরা তাহলে তোমাদেরকে সাপোর্ট করবো। আর তাহলে এর একটা মেম্বারশিপ মিলে একটা ফর্ম করলো, ঠিক আছে? অনেকগুলো মেম্বার্স মিলে একটা পার্টি ফর্ম করলো, যার নাম ছিল মুসলিম লীগ, ঠিক আছে? এটা 1906-এ ফর্ম করেছিল, লেখাই আছে, রাইট? কোথায় ফর্ম হয়েছিল? ঢাকাতে, সিম্পল। বাট এইটুকু জানলে হবে না, এর ব্যাপারে কিছু আমি একটু ব্রিফলি একটা কিছু মানে অনেক কটা পার্টিসকে এক্সপ্লেন করবো, কবে ফর্ম হয়েছিল, কে ফর্ম করেছিল, এটা এক্সামে অনেকবার আসে, ঠিক আছে? সো প্লিজ সব কিছু নোট আপ করবা, হ্যাঁ? এই স্টোরিটাকে একটু আগে বাড়াই। এবার ঢাকাতে ফর্ম হয়ে গেল মুসলিম লীগ, এরা বেঙ্গল পার্টিশনকে সাপোর্ট করলো, বাট এরা অপোজ করছিল। ইভেন তুমি জানো এখানে রবীন্দ্রনাথ ট্যাগর জি, নোবেল প্রাইজ উইনার না, উনি রক্ষাবন্ধন শুরু করেছিল এই সময়, কমিউনাল ব্রাদারহুড বাড়ানোর জন্য। কমিউনাল ব্রাদারহুড মানে এই ভাইচারা বাড়ানোর জন্য, ঠিক আছে? এবার তো এরা তো অপোজ করছিল, এরা সাপোর্ট করছিল। তো এরা এত অপোজ করছিল যে এই বেঙ্গল পার্টিশনকে না রিঅ্যাপিল করতে হলো 1911-এ, ঠিক আছে? 1911-এ আমরা রিঅ্যাপিল করে দিলাম, রিঅ্যাপিল মানে ক্যান্সেল করে দিলাম, ওকে? বেঙ্গল পার্টিশনকে ক্যান্সেল করে দেওয়া হলো। কেন ক্যান্সেল করে দিল? এটা এত স্ট্রেস আউট করছিল। আর এইটা ক্যান্সেল করা হয়েছিল সেকেন্ড দিল্লি দরবারে, ঠিক আছে? সেকেন্ড দিল্লি দরবার লেগেছিল, তখন ক্যান্সেল করে দেওয়া হয়েছিল বেঙ্গল পার্টিশনকে, ঠিক আছে? আর সেকেন্ড দিল্লি দরবারের সময় না জর্জ 5 এসেছিল, আর আমরা দেখো কত বড় মূর্খ ছিলাম যে আমাদের টাকা দিয়ে ব্রিটিশরা এত কিছু করছিল, আমরা কি বলবো, রাইট? ড্রেন অফ ওয়েলথ, আর কি বলা যাবে, পুরো গেট অফ ইন্ডিয়া বানিয়ে দিল ভাই জর্জ 5-কে স্বাগত করার জন্য, কি আর বলবো, ঠিক আছে? তো এই দিল্লি দরবারের সময় না জর্জ 5 বললো ঠিক আছে আমরা বেঙ্গল পার্টিশনকে রিঅ্যাপিল করে দিচ্ছি, মানে ক্যান্সেল করে দিচ্ছি। কিন্তু এবার মুসলিম লীগ খেপে গেল যে হ্যাঁ এরকম কেন, আমরা যাকে এতক্ষণ ধরে সাপোর্ট করলাম, যেটা পার্টিকুলার আইডিওলজিকে আমরা সাপোর্ট করছিলাম, তুমি তাকে রিপিল করে দিলে কেন? ওরা রেগে গেল, ঠিক আছে? তো ওদেরকে শান্ত করার জন্য, ওদেরকে আপিস করার জন্য ব্রিটিশাররা কী করলো, ক্যাপিটাল শিফট করে দিল কলকাতা থেকে দিল্লি, ঠিক আছে? এটা 1912-এ ক্যাপিটাল শিফট হয়েছিল। অল দের অ্যানাউন্সমেন্ট তো 1909 মল্লে মিন্টো রিফর্মেই হয়ে গিয়েছিল, ঠিক আছে? দিল্লিতে কেন শিফট করলো? বিকজ দিল্লিকে না মুসলিম গ্লোরিয়াস প্লেস হিসাবে দেখা হয়, তাই না? বিকজ 3-4 সেঞ্চুরি ধরে সেই 1526 দিকে এখানে মুঘলরা রুল করছিল, মুসলিম রুল করছিল, তাই না? মুসলিম গ্লোরিয়াস প্লেস ওরা দেখা হয়, ভাবলো এটা দিকে মুসলিম লীগকে যে আপিস হয়ে যাবে, বাট মুসলিম লীগ তো শান্ত হলো না। তারপর ওরা কী করলো, ওরা 1916-তে লখনৌ প্যাক্ট সাইন করে নিল, কার সাথে? আইএনসির সাথে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে, ঠিক আছে? মুসলিম লীগ লখনৌ প্যাক্ট সাইন করে নিল। আর এই লখনৌ প্যাক্টের পিছনে ছিল আলী জিন্নাহ,
যে পরে গিয়ে টু নেশন থিওরি নিয়ে আসবে। আর দেখো এই আলী জিন্নাহ কত বড় একটা আইরনি, যে আলী জিন্নাহকে ফাদার অফ হিন্দু মুসলিম ইউনিটি বলেছিল, ফাদার অফ হিন্দু মুসলিম ইউনিটি বলা হয়েছিল। ঠিক আছে, কে বলেছিল? সরোজিনী নাইডু। সরোজিনী, চেনো তো সরোজিনী নাইডু? অবভিয়াসলি, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর অফ ইন্ডিয়া, ইভেন ইফ ইভেন শি ইজ ফার্স্ট ফিমেল, সরি হ্যাঁ, ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ আইএনসি, না এমনি তো সেকেন্ড ফিমেল প্রেসিডেন্ট। আর ফার্স্ট ফিমেল কে ছিল? ফার্স্ট তো আইএনসি ছিল 1917 যে সেশনটা হবে, তাই না? ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অ্যানি বেসেন্ট, বাট উনি আইরিশ ছিল বলে আমরা ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট সরোজিনী নাইডুকে বলেছি 1925 সেশন হোস্ট করবে। চলো সেটা পরের কথা। অল এটা কলকাতা সেশন, এটাও কলকাতা সেশনই ছিল। ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্স। আর হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট, এখানে যে 1916 যে সেশনটা ছিল না, এটা এটা যে লখনৌতেই হচ্ছিল, এই সেশনকে হোস্ট করছিল অম্বিকা, হোস্ট মানে প্রেসিডাইজ করছিল অম্বিকা চরণ মাজুমদারজি। অম্বিকা চরণ মাজুমদারজি, ওকে। আর এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ এখানে লখনৌ প্যাক্ট তো সাইন হলেই হলো, আর আমাদের যে 1907 সুয়েত সেশনে যে আমাদের কংগ্রেস স্প্লিট হয়ে গিয়েছিল না, মানে মডারেটস তার এক্সট্রিমিস্টে, এইখানে এসে এটা আবার মানে ইউনাইট হয়ে গেছিলো। ঠিক আছে, তার জন্য এই পার্টিকুলার সেশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখান থেকে কিছু একটা জিনিস আছে যেটা আমি তোমাকে ভালো করে এক্সপ্লেন করে দিই। আর কিছু পার্টিস ছিল যেটা ফর্ম হয়েছিল, আর এই পার্টিসগুলো এক্সামে অনেকবার আসে, যে কবে ফর্ম হয়েছিল আর কে ফর্ম করেছিল। ঠিক আছে, তো যেমন হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, অ্যান্ড দেন কমিউনিস্ট, অ্যান্ড দেন সিপিআই মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, অ্যান্ড আর কি কি আছে, হিন্দু মহাসভা, HSRA মানে HRA দেখে নাও আগে, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, স্বরাজ পার্টি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ঠিক আছে, আপাতত যে কটাই থাক। তো সিএসপি মানে তো সিএসপি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। ঠিক আছে, এটা ফর্ম হয়েছিল 1934-এ। ঠিক আছে, আর এটাকে কে ফর্ম করেছিল? এটাকে ফর্ম করেছিল এনএম জোশী, বাট এটাও তো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, জেনে রাখো, এনএম জোশী ফর্ম করেছিল। আর কার সাথে ফর্ম করেছিল? লালা রাজপত রায়ের সাথে মিলে। ঠিক আছে, লালা রাজপত রায়ের সাথে মিলে। ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা 1920-তে ফর্ম হয়েছিল। ঠিক আছে, কোথায় ফর্ম হয়েছিল? তাশকেন্ট, উজবেকিস্তান। তারপরে 1924-এ এটা কানপুরে এসে ফর্মালাইজ হয়ে গেছিলো। আর এটাকে ফর্ম করেছিল এম.এন. রয়, যিনি আমাদের কনস্টিটিউশনের জন্য ফার্স্ট ডিমান্ড করেছিল 1936-এ, তাই না? হিন্দু মহাসভা 1915-এ ফর্ম হয়েছিল। আর এটাকে কে ফর্ম করেছিল? যে আমাদের বানারস হিন্দু ইউনিভার্সিটি বানিয়েছে, মদন মোহন মালভিয়া জি। মদন মোহন মালভিয়া। ঠিক আছে, HRA কবে ফর্ম হয়েছিল? এটা 1924-এ ফর্ম হয়েছিল। আর এটাকে ফর্ম করেছিল সচিন সান্যাল, তারপরে রামপ্রসাদ বিসমিল, রোশন লাহিড়ী। ঠিক আছে, এরা সবাই মিলে ফর্ম করেছিল। আর ইভেন এরাই হচ্ছে 1925-এ যে কাকুর ইনসিডেন্ট হবে না, এই পার্টিকুলার গ্রুপের মেম্বার্সরাই ওখানে ইনভলভ ছিল। ঠিক আছে, আর ওই 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 ইনসিডেন্টের জন্যই HRA পুরো ডিসলভ হয়ে গেছিলো, কেন সব প্রমিনেন্ট মেম্বার্সগুলোকে তো জেলে ভরে দিয়েছিল ব্রিটিশরা। হ্যাঁ, সচিন সান্যাল। তার জন্য 1928-এ ওর 4 সাল পরে, মানে 4 বছর পর, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত, সুখদেব, এরা সবাই মিলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ফর্ম করলো। ঠিক আছে, স্বরাজ পার্টি ফর্ম হয়েছিল 1923-তে। এটাকে ফর্ম করেছিল CR দাস অ্যান্ড মতিলাল নেহরু। CR দাস পলিটিক্যাল গুরু ছিল। কার পলিটিক্যাল গুরু ছিল? এটা এক্সামে অনেকবার আসে, সুভাষ চন্দ্র বোসের। ঠিক আছে, আচ্ছা এক্সামে এই কোশ্চেনও আসে যে মহাত্মা গান্ধী পলিটিক্যাল গ্রুপ কে ছিল। মহাত্মা গান্ধী পলিটিক্যাল গ্রুপ কে ছিল, তো এনার পলিটিক্যাল গ্রুপ ছিল গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, যিনি 1905-এর বানারস সেশনও হোস্ট করেছিল। আর সেইখানে উনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া মানে বানারস সেশনও হোস্ট করেছিল কংগ্রেসের। আর সেইখানেই উনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি বানিয়েছিল। এই 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 কোশ্চেনটা অনেকবার এক্সামে আসে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ফর্ম করেছিল। ওকে,
আর আমার এনার্জি একটু ডাউন হচ্ছে বিকজ এই পার্টিকুলার জিনিস আমি আগেও একবার করলাম, বাট ওইখানে আমি মাইক্রোফোন ভালো করে প্লাগ ইন করতেই ভুলে গেলাম, পুরো মেহনত ওয়েস্ট গেল, আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে, তার জন্য একটা এনার্জি ডাউন হচ্ছে, প্লিজ কোঅপারেট। ওকে, না অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920-তে ফর্ম হয়েছিল, ঠিক আছে, আর এটাকে ফর্ম করেছিল জয়প্রকাশ নারায়ণ। বুঝতে তো পারছো এক কাজকে দুবার করতে আর ভালো লাগে। আর আর আচার্য নারায়ণ দেব। ওকে, so let's move to next question. Some of the next question হচ্ছে who give the big bang theory of universe? কে দিয়েছিল বিগ ব্যাং থিওরি অফ ইউনিভার্স, রাইট? আচ্ছা, বিগ ব্যাং থিওরি ইউনিভার্স হয় কি? তো একটা ইনফিনাইটলি ছোট একটা স্পট ছিল যেটা বুম ব্লাস্ট করলো আর এক্সপ্যান্ড করছে, এখন এক্সপ্যান্ড করছে, ঠিক আছে? ব্লাস্ট করলো তো ব্লাস্ট করে কিছু ইউনিভার্সিস বেরোলো, মাল্টিভার্স বলে না, কিছু ইউনিভার্সিস বেরোলো, কিছু ইউনিভার্সের মধ্যে কোনো একটা ইউনিভার্সে অনেকগুলো মানে সবকটা ইউনিভার্সে অনেকগুলো গ্যালাক্সিস আছে, তো কোনো একটা ইউনিভার্সে অনেকগুলো গ্যালাক্সিস ছিল, আর ওর মধ্যে কোনো একটা গ্যালাক্সির নাম ছিল মিল্কি ওয়ে গ্যালাক্সি, মানে আকাশগঙ্গা গ্যালাক্সি। আর ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে অনেকগুলো সোলার সিস্টেম আছে, তার কোনো একটা সোলার সিস্টেমে আমাদের আর্থ আছে, ঠিক আছে? যে আর্থের ভিতরে কোনো একটা কোনায় আমি বসে ভিডিওটা বানাচ্ছি আর তুমি কোনো একটা কোনায় বসে ভিডিওটা দেখছো, আমরা কত ছোট ইন টার্মস অফ ইউনিভার্স, রাইট? দেখাও যাবে না। এবার তো এই থিওরিটা দিয়েছিল কে? তো এই থিওরি বোঝার আগে তোমার একটা জিনিস বুঝতে হবে যে আমরা এটা জানলাম কি করে যে থিওরি এরকম হয়েছিল, এরকম ব্লাস্টই করেছিল, কেন কি? এই যে সেলেস্টিয়াল বডিজ দেখতে পাচ্ছ দুটো, সেলেস্টিয়াল বডিজ মানে আমরা কসমোলজিতে যে কোনো বডিজ পড়ি এগুলোকে আমরা সেলেস্টিয়াল বডিজ বলি। কসমোলজি মানে স্টাডি অফ ইউনিভার্স, ইউনিভার্সের স্টাডিকে কসমোলজি বলে, ঠিক আছে? হ্যাঁ, তো এই সেলেস্টিয়াল বডিজের ভিতরে না যে গ্যাপটা আছে না, স্পেসটা দেখতে পাচ্ছ, স্পেসটা ইনক্রিজ হচ্ছে টাইম টু টাইম, ঠিক আছে? মানে আমাদের গ্যালাক্সি, আমাদের ইউনিভার্স এখনো এক্সপ্যান্ড করছে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু এর ভিতরে যে ডেন্সিটিটা আছে না, এই অ্যাভারেজ ডেন্সিটি কনস্ট্যান্ট, ঠিক আছে? এইটাকেই বলে স্টেডি স্টেট থিওরি। এটাকে কে দিয়েছিল স্টেডি স্টেট থিওরি? দিয়েছিল হাইবেলজি, তার জন্য এটাকে হাইবেলস কনস্ট্যান্টও বলে দেওয়া হয়, ঠিক আছে? তো বিগ ব্যাং থিওরি কে দিয়েছিল? হাইবেলজি না, ইনি ওটাকে প্রোপাউন্ড করতে পেরেছিল না ভালো করে, ঠিক আছে? এটাকে প্রোপাউন্ড করেছিল 1931-এ আমাদের লেম্যাটো, ঠিক আছে? অলরেডি 1927 থেকেই এটা শুরু হয়ে গেছে, মানে হয়ে গেছিলো, বাট এটাকে প্রোপাউন্ড করতে আরও কিছু সময় লাগলো, 1931 এটা প্রোপাউন্ড হয়ে গেছিলো। আর আলফ্রেড ব্যাগনার্জিকে, তো আলফ্রেড ব্যাগনার্জি ব্যাপারে আমরা পরে পড়বো যখন আমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি পড়বো। ইনি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি দিয়েছিল যে আমাদের আর্থ এখন আমরা যেরকম দেখতে পাই না এরকম ছিল না, আগে প্যানজিয়া ছিল, প্যান্থেলাস সি ছিল, তারপরে গন্ডওয়ানা ইউরেশিয়ান প্লেট ডিভাইড হলো, দিয়ে টেকটনিক প্লেটস মুভ করলো, অনেক কিছু আছে, এটা আমরা পরে পড়বো। ওকে, আবার আসবে কোশ্চেন এটা নিয়ে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা 1912 এসেছিল, আপাতত জেনে রাখো। আর হ্যাঁ, আর্থের এজও অনেকবার আছে, যে আর্থের এজ কত, তো আর্থের হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার এজ, ঠিক আছে? 4.5 বিলিয়ন। আর এটা আমরা কী করে জানতে পারলাম? কার্বন ডেটিংয়ের থ্রু। কার্বন ডেটিং মানে যেখানে আমরা কার্বনের C6H614 এই আইসোটোপটা ইউজ করে এজকে পাতা লাগাই, মানে এজকে জানি, ঠিক আছে? এটাকে কার্বন ডেটিং বলে। ইভেন আমরা যত এক্সকিভেশন করি না, যেমন আমরা এক্সকিভেট করে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন বের করলাম, ওখান থেকে যেন বেডেড প্রেস বেরোলো, তো কিছু গ্রেট বাথ, ওইগুলো কত পুরোনো আমরা এই কার্বন ডেটিংয়ের থ্রুই জানতে পারি, ঠিক আছে? তো আনসার তো পেয়ে গেছি আমরা, বাট এটা জানা খুব ইম্পর্টেন্ট, ল্যাপ্লেস আর ইমানুয়েল কান্ট কে ছিল, ঠিক আছে? বিকজ এই দুটো খুব ইম্পর্টেন্ট পার্সন, হ্যাঁ। এই দুটো ইউনিভার্সের আগে সোলার সিস্টেম বানিয়ে দিয়েছে, আই মিন সোলার সিস্টেমের থিওরি ইউনিভার্সের থিওরির আগে এসেছে, ঠিক আছে? তো এটা টাইম ছিল 1755-এর। ইমানুয়েল কান্ট বললো যে আমাদের সোলার সিস্টেম অরিজিন হয়েছে নেবুলা দিকে। নেবুলা মানে এরকম রোটেটিং ক্লাউডস অ্যান্ড গ্যাসেস, ওকে, রোটেটিং ক্লাউডস অফ ডাস্ট অ্যান্ড গ্যাসেস। তো এটা যখন খুব 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 রোটেট হয়েছে না, ভিতরে আমাদের হিলিয়ামের প্রেজেন্সের জন্য ভিতরে সান ফর্ম হয়েছে, আশেপাশে বাকি প্ল্যানেটসগুলো ফর্ম হয়েছে, তো এটাকে নেবুলার থিওরি বলে। বাট এই থিওরিটাকে নেবুলার ল্যাপ্লেস থিওরি বলে, নেবুলার ল্যাপ্লেস থিওরি।
তাহলে এখানে ইমানুয়েল কান্তের নাম কোথায় গেল, হারিয়ে গেল? বিকজ ইমানুয়েল কান্ত অত ভালো করে এক্সপ্লেন করতে পেরেছিল না এটাকে, ফার্দার 1796-এ ল্যাপ্লেস জি ভালো করে এক্সপ্লেন করেছিল, ঠিক আছে? তার জন্য এটাকে নেবুলার ল্যাপ্লেস থিওরি বলে। গট ইট? ঠিক আছে, আপাতত এটুক থাক। লেটস মুভ টু কোশ্চেন নাম্বার 4. With which of the following states is the folk dance Tarang Mel associated? ঠিক আছে, তারাং মেল কোন স্টেট থেকে অ্যাসোসিয়েটেড? তো এটা তো গোয়া থেকে অ্যাসোসিয়েটেড তারাং মেল, বাট শুধু এটুকু জানলে হবে না, আমি গোয়া থেকে যতগুলো অ্যাসোসিয়েট আছে আমি সব বলে দেবো, ঠিক আছে? আর তারপরে আমি একটা ট্রিক বলবো, ওই ট্রিকের থ্রু তোমার সব লার্ন হয়ে যাবে। ট্রিকটা হিন্দিতে হবে, সো যদি কেউ বাংলাতে লার্ন করতে চাও আমি এখন লিখছি, এগুলো মুখস্থ করে নাও। আর যদি কেউ হিন্দি একটু বুঝতে পারো, সো আমি নিচে ওটা লিখবো, কেন কি এটা আমি পারমার স্যার থেকে ইন্সপায়ার হয়ে ট্রিকটা ফর্ম করছি, তো ওই ট্রিকটা পুরো প্লিজ হিন্দিতেই হবে, তো কর্পোরেট, ওকে, কোঅপারেট। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে মান্ডো, মান্ডো, ঘোড়ে মদিনী, তালগাড়ি, ফুগদি, তরঙ্গ মেল, আরও আছে, দাঁড়াও, হ্যাঁ, জাগোর, দেখিনি, আরও আছে, ওয়েট, আমার মনে পড়ছে না, হ্যাঁ হ্যাঁ, ঢালো, গম্ফ, রোমত, সো সাউজাও, তো এতগুলো ডান্স, মান্ডো ডান্স, ঘোড়ে মদিনী, তালগাড়ি ডান্স, ফুগডি ডান্স, তরঙ্গমেল ডান্স, জগোর ডান্স, দেখিনি ডান্স, ঢালো ডান্স, গম্ফ ডান্স, রোমট ডান্স অ্যান্ড সাউজাও ডান্স। দেখো, যদি এটাকে তুমি রাটতে বসবা, রাটটা তো মেরে নিবা, বাট ইট উইল কনজিউম ইয়োর সো মাচ এনার্জি অ্যান্ড টাইম, রাইট? তো এটা সিম্পল ট্রিক আছে, ট্রিকটা হিন্দিতে, সো প্লিজ যে বুঝতে পারবা বুঝে নাও, আর না বুঝতে পারলে সিম্পল লার্ন করে নাও, গট ইট? সো ট্রিকটা খুব সিম্পল, হ্যাঁ। সো ট্রিক হচ্ছে মান্ডवी, मांडवी मेन नाम, मांडवी, मांडवी घोड़ा गाड़ी में बैठ के, घोड़े गाड़ी में बैठ के, घोड़े गाड़ी में बैठ के जगुआर देखने, जगुआर देखने और पतंग उड़ाने, और पतंग, पतंग मैंने बोझा तो काइट, काइट, पतंग उड़ाने गोवा गई, ठीक है? এবার उड़ाते उड़ाते शाम हो गया, मतलब शाम हो गया पतंग उड़ाते उड़ाते, तो फिर उनकी मम्मी पापा ने बोला चलो बहुत पतंग उड़ा लिया, अब गाँव वापस चलते हैं, गाँव वापस चलते हैं। और वो, तुम रो मत, रोने क्यों लगी तुम जाके जाओ, सो जाओ, सो जाओ जाके, सो जाओ जाके, ঠিক আছে? এই একটা স্টোরি আছে, এটা মনে থাকলে তুমি সবকটা ডান্স এখনই লার্ন করে নেবা, যেমন মান্ডवी দিয়ে মান্ডো, ঘোড়ে মদিনী, ঘোড়ে দিয়ে ঘোড়ে মদিনী, গাড়ি তালগাড়ি, ফুগদি, রাইম করছে তাই না, জ্যাগুয়ার দিয়ে জাগোর, দেখিনি দিয়ে দেখনে দিয়ে দেখিনি, আর চালো দিয়ে ঢালো, আর গাও দিয়ে তো গম্ফ, তাড়াতাড়ি গাও দিয়ে কিছু ছিল, গাও দিয়ে গম্ফ, আর রোমত, রোমত, আর সাও যাও যাকে, সো যাও যাকে তো সাও যাও ডান্স, সাও যাও ডান্স, গট ইট? আমি একবার রিপিট করি, মান্ডवी, ঘোড়ে মদিনী, তালগাড়ি ফুগড়ি, জাগোর, দেখনি ডান্স, ঢালো ডান্স, গম্ফ ডান্স, রোমট ডান্স, সাউজা ডান্স। আমি এগুলো একটু সার্কেল করে দিই, আই মিন আন্ডারলাইন করে দিই অন্য কালার দিয়ে, সো দ্যাট তুমি বুঝতে পারো। আর হ্যাঁ, একটা ছেড়ে দিলাম আমি, ওয়েট, সেটা হচ্ছে পতং, তং তং তং, রাইম করছে না, তরঙ্গ মেল, ঠিক আছে? তো চলো, আর বাকি যে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরালা থাকলে এগুলো আমরা পরে দেখবো, মটকি ডান্স, জোয়ারা ডান্স, অনেক কিছু আছে, তামিলনাড়ু কালিয়াট্টম, মোহিনীয়াট্টম, সরি মোহিনীয়াট্টম তো কেরালার, মানে তামিলনাড়ুর আছে না অনেকগুলো, পুথান্ডু অনেকগুলো আছে, এগুলো আমরা, পুথান্ডুতে একটা ফেস্টিভ্যাল, ডান্সেস আছে অনেকগুলো, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? হ্যাঁ। নাও, ফিফথ কোশ্চেন, দ্য তামিল ওয়ার্ড মুভেন্দো মেনশন ইন দ্য সঙ্গম পোয়েমস মিন, ঠিক আছে? মানে সঙ্গম পোয়েমে যে মুভেন্দর লেখা আছে, এই মুভেন্দর মানে কি হয়, ঠিক আছে? খুব সিম্পল কোশ্চেন।
সঙ্গম পোয়েম মানে কি? সঙ্গম পোয়েম মানে তোলকাপিয়াম, যেটা সেকেন্ড সঙ্গম এজে কম্পোজ করা হয়েছিল। আচ্ছা, সঙ্গম মানে কি? সঙ্গম মানে অ্যাসোসিয়েশন অফ পোয়েটস, মানে যখন পোয়েটসরা একসাথে এসে একটা মহা পোয়েম ইনভেন্ট করে বা লেখে, কম্পোজ করে, ওইটাকেই সঙ্গম পোয়েমস বলা হয়। ঠিক আছে, তার মধ্যে একটা তোলকাপিয়াম, যেটা সেকেন্ড সঙ্গম এজে হয়েছিল, মানে কম্পোজ হয়েছিল, যেটা সেকেন্ড সঙ্গম এজে কম্পোজ হয়েছিল। এখন সঙ্গম এজ মানে কি? মানে কি 3 BC থেকে 3 AD, এটা সঙ্গম এজ ছিল, সেকেন্ড সঙ্গম এজ। ঠিক আছে, আর এই ছটা যে সেঞ্চুরিজ আছে, এর মধ্যেই তিনটে কিংডমস, কিংডমস বলবো না, তিনটে এম্পায়ার খুব ভালো করে, আরে ইয়ার এম্পায়ার না, এনার্জি লেভেল খুব ক্র্যাশ করেছে। ওকে, তিনটে ডাইনেস্টিস খুব ভালো করে ফ্লারিশ করেছিল। লেটস কাম ব্যাক। ওকে, সো ওই তিনটে ডাইনেস্টিস কি ছিল আমাদের সাউথ ইন্ডিয়াতে? এখানে ছেড়া ছিল, এখানে পান্ডিয়া ছিল, এখানে চোলা ছিল। ঠিক আছে, ছেড়া, চোলা অ্যান্ড পান্ডিয়া। আর মুভেন্দর মানে হয় 3 গ্রেট চিফস, এই তিনটের চিফ মানে এই তিনটের রাজা। ঠিক আছে, এটা মুভেন্দর হয়। তো ঠিক আছে, আমি এই তিনটে ডাইনেস্টির ব্যাপারে একটু ভালো করে এক্সপ্লেন করে দিই, বিকজ এখান থেকে কোশ্চেন অনেকবার আসে যে এদের ক্যাপিটাল কী ছিল, এদের পোর্ট কী ছিল, এদের সিম্বল কী ছিল। আমি তিনটেই ভালো করে এক্সপ্লেন করবো। ঠিক আছে, পরের স্লাইড এক্সপ্লেন করে দিই। তো ফার্স্ট আমরা এক্সপ্লেন করবো ছেড়া, চোলা অ্যান্ড পান্ডিয়া। ঠিক আছে, এটা কন্টেম্পোরারিজ ছিল, এরা রুল করতো এই সঙ্গমের সময়। তো যে ছেড়াদের আগে দেখবো আমরা ক্যাপিটাল কী ছিল, পোর্ট কী ছিল, আর সিম্বল কী ছিল। ঠিক আছে, তেমনই আমরা চোলাদের দেখবো ক্যাপিটাল কী ছিল, পোর্ট কী ছিল, সিম্বল কী ছিল। পান্ডেরও দেখবো ক্যাপিটাল কী ছিল, পোর্ট কী ছিল অ্যান্ড সিম্বল কী ছিল। ঠিক আছে, ভেরি সিম্পল। আমি সব একটা একটা করে লিখবো, সো দ্যাট সব একবারে লার্ন হয়ে যায়, তোমার মাথায় ভালো করে ইনস্ক্রাইব হয়ে যায়, ভালো করে তুমি রিটেন করতে পারো। ঠিক আছে, তো ছেড়াদের ক্যাপিটাল ছিল ওয়ানজি, পান্ডাদের ক্যাপিটাল ছিল মাদুরাই। আর মাদুরাই কেন ফেমাস? মাদুরাই ফেমাস হচ্ছে টেম্পলসদের জন্য। ঠিক আছে, আর হ্যাঁ, এটা এক্সামে অনেকবার আসে যে দ্রাবিডিয়ান স্টাইল অফ আর্কিটেকচার যে টেম্পলস হয়, এগুলো স্টাইল অফ আর্কিটেকচার না, যেমন আমাদের নর্থ ইন্ডিয়াতে নাগার স্টাইল অফ আর্কিটেকচার হয়, তেমন এখানে দ্রাবিডিয়ান স্টাইল অফ আর্কিটেকচার যে হয়, তার একটা ডিস্টিংক্ট ফিচার কি? তার একটা ডিস্টিংক্ট ফিচার হচ্ছে গোপুরম। গোপুরম মানে এইখানে টেম্পল থাকে, তো এ ভাই ওর থেকে 8 গুণ বড়, তো ওরা গেট বানিয়ে দেয়। যেমন তুমি মীনাক্ষী টেম্পল দেখে নাও, রাজা চোলনের বৃদ্ধেশ্বর টেম্পল দেখে নাও। ঠিক আছে, ওদের টেম্পল থেকে তো গেট বড় হয়। ঠিক আছে, এটাকেই গোপুরম বলে, বুঝেছো? আর চোলাদের ক্যাপিটাল তিনটে ছিল। ঠিক আছে, একটা ছিল উড়াইয়ুর, আর তঞ্জোর অ্যান্ড গঙ্গাইকোন্ডা চোলাপুরম। গঙ্গাই সরি কোন্ডা চোলাপুরম, ভাই সাব কত বড় নাম। গঙ্গাইকোন্ডা চোলাপুরম, হ্যাঁ ঠিক আছে। আর এবার আমরা পোর্ট দেখবো। তো চেরাদের পোর্ট ছিল মুচড়ি অ্যান্ড টন্ডি, অ্যান্ড পান্ডিয়াদের পোর্ট ছিল হ্যাঁ কোরকাই, অ্যান্ড চোলাদের পোর্ট ছিল পোহাড়, আর পোহাড়কে ওরা কাবেরীপাটনাম বলতো। আর এদের ছেড়াদের সিম্বল হচ্ছে বো অ্যান্ড অ্যারো, যেটা আমাদের রামজির সিম্বলও, বো অ্যান্ড অ্যারো, ওয়েট, বো অ্যান্ড অ্যারো। অ্যান্ড এদের সিম্বল মানে পান্ডেদের সিম্বল টাইগার, সরি পান্ডেদের সিম্বল ফিশ, অ্যান্ড চোলাদের সিম্বল টাইগার। গট ইট? এদের যে তিনটে চিফ ছিল, মানে এখানে যে রাজা হতো তাদেরকে চিফস বলা হতো, তাদেরকে 3 গ্রেট চিফস বলা হতো, মুভেন্দর বলা হতো। ঠিক আছে, মুভেন্দর বলা হতো। গট ইট? তো মুভেন্দর কারা ছিল? 3 চিফস। আর এইটা না, তো ধম্মা মহামাতা দেখতে পাচ্ছ, ধম্মা মহামাতা এটাকে না অশোক অ্যাপয়েন্ট করতো। এগুলো অফিসার্স, ধম্মা মহামাতা এগুলো অফিসার্স। এরা দেখতো যে আমাদের স্টেটে ধম্মা মানে কি ধর্ম ভালো করে রেগুলেট হচ্ছে কি না। কেন কি আমরা জানি অশোক যখন 261 BC-তে কলিঙ্গা ওয়ার ফাইট করেছিল, তারপরে উনি বেরি ঘোষ থেকে ধর্মঘোষ মেনে নিয়েছিল। বেরি ঘোষ থেকে ধর্মঘোষ মানে মার্কাট থেকে একদম পুরো শান্ত হয়ে গেছিল, বুদ্ধিজম আপনি নিয়েছিল, তাই না? তো উনি ধম্মা মহামাতা বলে কিছু অফিসার্স অ্যাপয়েন্ট করেছিল যে দেখার জন্য ওনার পুরো রিজনে ধর্ম ভালো করে রেগুলেট হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হেডম্যান বলে অ্যাজ কিছু হয় না। আর হ্যাঁ, রিচ তখনকার যারা ভেল্লালোর হতো না, ভেল্লালোর, তারা রিচ পিজেন্টস হতো। ঠিক আছে, তারা বড় লোক হতো, বড় বড় মার্চেন্টস হতো। ঠিক আছে,
আর হ্যাঁ, মুভেন্দারকে না মুভেন্দা ভেলন দিয়ে কনফিউজ করবা না। মুভেন্দা ভেলন মুভেন্দা ভেলন মানে পিজেন্টস, ওই সময়কার পিজেন্টস। পিজেন্টস মানে ফার্মার, ওকে, যারা মুভেন্দারের আন্ডারে কাজ করতো। হ্যাঁ, আর ভেল্লালের তো বলেই দিলাম। ঠিক আছে, আবার যখন কোশ্চেন আসবে আমরা এক্সপ্লেনে দেখব, মানে ডিটেলে দেখব। আর কোশ্চেন নেই, বিকজ 5টা কোশ্চেন আমি রেখেছি। আর কেন রেখেছি, বিকজ আগের যে আমার লেকচারটা ছিল সেখানে আমি 10টা কোশ্চেন রেখেছিলাম, আর অডিয়েন্স রিটেনশন খুব কম ছিল। আই মিন কেউ 5 মিনিট 10 মিনিটের বেশি দেখছিলই না। হ্যাঁ, এখন জানোই আমাদের যে এরা চলছে, এরাতে অ্যাটেনশন স্প্যান কত কমে গিয়েছে বিকজ অফ শর্টস অ্যান্ড অল দিস থিংস। সো মিনস পিপল আর নট উইলিং টু ওয়াচ লং ফর্ম অফ কন্টেন্ট, তাই না? ওরা লং ফর্ম অফ কন্টেন্ট দেখেই না, বড় বড় ভিডিওস দেখেই না। দ্যাটস ওয়াই আমি 5টা করে কোশ্চেন লিখবো। বাট আমি অ্যাসিওর করছি যে থ্রু দিস 5 কোশ্চেন্স অনলি আই উইল কমপ্লিট ইউর হোল জিকে, ওকে? সো দ্যাট তুমি 80% প্লাস কোশ্চেন স্কোর করতে পারো। হ্যাঁ, নাম্বার অফ ডেজ হয়তো এখন প্রাইস হয়ে যাবে, হয়তো আগে যদি আমরা 60টা লেকচার কমপ্লিট করতে পারতাম, ওইটা 100 লেকচারে কমপ্লিট হবে, বাট কোনো ব্যাপার না, হবে, ওকে? সো দ্যাট এটা তোমার জন্য আমার জন্য দুজনের জন্য ইউজফুল, বিকজ আমরা জানি শুধু শুধু আমি অত মেহনত করবো, 10টা করে কোশ্চেন লিখবো, নোবডি ইজ গোয়িং টু ওয়াচ দ্যাট, রাইট? তার জন্য 5টা করে কোশ্চেন আনছি। বাট বিলিভ মি, থ্রু দিস 5 কোশ্চেন্স অনলি you will see the drastic change in your GK. Got it? Thank you for watching my video. Now you can go and revise it, okay? And please notes baniye neba. Bye bye.